আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা একটি শিশুর ভবিষ্যৎ, ব্যক্তিত্ব ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে সরাসরিভাবে যুক্ত। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও কিন্তু একটি শিশুর জন্মগত অধিকার। কিন্তু পড়াশোনার চাপ, সন্তানের প্রতি প্রত্যাশা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিভিন্ন কারণে শিশুদের মনের মধ্যে একটা অদৃশ্য চাপ সৃষ্টি হয়। সেটা তারা ভাষায় প্রকাশ করতে না পারলেও আমরা তাদের আচরণের মধ্য দিয়ে এই বিষয়টি বুঝতে পারি। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি শ্রীমতী সুপ্রিয়া চক্রবর্তী, স্টুডেন্ট মোটিভেটর এবং পাবলিক রিলেশন অফিসার, হোলি ক্রস স্কুল। পাশাপাশি তিনি একজন সমাজ সেবিকা এবং অধ্যাপিকার কাজেও নিয়োজিত রয়েছেন। তার সাথে আলোচনায় আমরা জানবো একটি শিশুর অনুভূতি, মানসিক স্বাস্থ্য এবং বিকাশের ক্ষেত্রে বাস্তব দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিভিন্ন বিষয়। তো চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, যার মাধ্যমে আমরা চেষ্টা করব শিশুদের মনের দরজায় একটু আলো জ্বালার। দিদি, তোমাকে বিটিভি ত্রিপুরার পর্দায় স্বাগত জানাচ্ছি। দিদি, তোমার কাছে প্রথমেই জানবো যে একটা সময় ছিল যে যখন শিশুরা নিজের মতো করে পড়াশোনা করতো, নিজের মতো করে স্কুলে যেত, নিজের খেয়ালে বেড়ে উঠতো। আর বর্তমান সময়ে আমরা যেটা দেখি যে শিশুদের পড়াশোনা, পরীক্ষা, স্কুলে যাওয়া এই সমস্ত বিষয় নিয়ে আমরা গার্জিয়ানরা খুব বেশি সচেতন। মনে হয় কি একটা বাচ্চার পরীক্ষা নাকি প্যারেন্টের পরীক্ষা। তো এই বিষয়টা সম্পর্কে তুমি কি বলবে? তুমি একদম আমার মনের কথাটাই বলেছো। আমি একজন স্কুলেই রয়েছি, সেই হিসেবে প্রতিক্ষণে আমার এটাই মনে হয় এই পরীক্ষা কে দিচ্ছে। কখনো দেখছি বাচ্চারা অসুস্থ, তাও বাবা মা প্রেসার দিয়ে যাচ্ছে, নানা পরীক্ষা দেবে পরীক্ষা দেবে। কেন দেবে? আপনার বাচ্চা অসুস্থ। আমরা তো জানি যে স্বাস্থ্যই সম্পদ, আগে ওকে বাঁচতে দিন সুস্থভাবে, না পরীক্ষা দিতে হবে। তা আমার মনে হচ্ছে যুগের পরিবর্তন আমাদের এখন মানতেই লাগে। সেই পরিবর্তনটা এত বেশি এবং দ্রুত গতিতে পরিবর্তিত হচ্ছে, যার সঙ্গে আমরা বাবা মারা, আমিও তো একজন মা, তাই বলছি আমরা ঠিক মানিয়ে নিতে পারছি না। সেই সঙ্গে মোবাইল বলো, ডিজিটালের যে এই যুগ এসছে, ওরা যে কি করবে, বাচ্চাকে কি কি না শেখাবে, ওদের চেষ্টার ত্রুটি নেই। কখনো গিয়ে দেখো শনিবার দিন নিয়ে যাচ্ছে সুইমিং পুলে, সাঁতার শিখবে, কখনো গানের স্কুলে, কখনো নাচের স্কুলে। তুমি ভাবো আমরাই কি পারি অত চাপ নিতে? তাই সেই জন্যই এখন আমরা দেখি বাচ্চারাও একটু অন্যরকম হয়ে যাচ্ছে। ছোটবেলায় আমরা দেখি যে ওরা বাবা মায়ের কথা শোনে। কেন শোনে? না, বাবা মা অনেক বড়, ওদেরকে মানতে হবে, সেই সেন্স নিয়ে ওরা একটুখানি কথা শোনে। কিন্তু একটুখানি বড় হলেই, শৈশব পেরিয়ে কৈশোরে পা দিতে দিতেই ওদের অন্যরকম মেজাজ হয়ে যায়। তখন ওদেরকে ধরে রাখার কোনো উপায় থাকে না, ছিটকে বেরিয়ে পড়ে, নিজের মতন করে চলতে চায়। এই যে আমরা দেখি সাধারণত 5 থেকে 16 বছরের মধ্যে যারা ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যে অমনোযোগিতার একটা বিষয় আমরা লক্ষ্য করি। তো এই যে এই অমনোযোগিতার কারণটা কি, বা এর থেকে বেরিয়ে আসাটা কিভাবে? আসলে বিকাশজনিত ডেভেলপমেন্টাল কারণে, বয়সজনিত কারণেই বলো, স্বাভাবিক মনোযোগের সীমাবদ্ধতা একটা রয়েছে। ছোট শিশুদের মনোযোগের সময় কিন্তু খুব কম। 5 থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চারা 5 থেকে ধরো 15 মিনিট একটা জিনিস মনে রাখতে পারে, তারপরেই ওদের আবার এটা চেঞ্জ হয়ে যায়। একটু ভালো করে লক্ষ্য করে দেখবে বেশিরভাগ বাচ্চাই ওরকম ভাবে চলছে। আর 10 থেকে 16 মনোযোগ উঠানামা করে, কেন কি হরমোনাল চেঞ্জ তখন ওদের শুরু হয়ে যায়। কাজেই ওদের মধ্যে কখনো একটা এক্সাইটমেন্ট আসে, আজকে পড়বো না, আজকে শুধু গান শুনবো। কোনোদিন হবে আমি আজকে এখন এগ রোল খাবো, আজকে রাত্রিবেলায় ভাত খাবো না, সন্ধ্যা থেকে শুরু হলো। আর আজকাল সবাই না,
কেউ কেউ বলে যে আর পারি না ধরে রাখতে, তাই দিলাম দুখানা এগ রোল। তাহলে ভেবে দেখো এগুলো কি ঠিক? আমরাই তো ভুল করছি, আমরা নিজেরা ঠিক পথে চলছি না এবং ওদেরকেও চালাতে পারছি না। কেন কি আমরা চলছি না, মানে এই যে ওদের বায়নাগুলো আমরা মেনে নিচ্ছি। এমনকি তুমি কি বিশ্বাস করবে, স্কুলে ইন্টারভিউ দিতে আসে নার্সারি, KG1, KG2, ওরা হঠাৎ কিছু কিছু বাচ্চা আমাকে মোবাইল দাও, নয়তো বাবা আমার নিজে থেকে বলে এই যে নাও মোবাইলটা, এবার বলো ম্যাম কি জিজ্ঞেস করছে, এটা হলো? তা আমি বলতে বাধ্য হই, দেখুন এগুলো তো আমার দরকার নেই, আমি একটা কথা জিজ্ঞেস করলাম, এখন ওর ইচ্ছে হলে বলবে, না হলে বলবে না, সেটা তো ওর মুডের উপর ডিপেন্ড করে। কাজে কাজে আমাদের তো দেখতে হবে। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়, কেন কিনা হরমোনাল চেঞ্জটাকে তো আমাদের মেনে নিতে হবে। এটা তো প্রাকৃতিক, এটা তো কৃত্রিম কিছু নয়, সবার জীবনেই আসে। তবে কথা হচ্ছে আমরা আগে এরম ভাবে এই সময়টাকে কাটাতাম না, সেটারও কারণ রয়েছে। দেখো এখন প্রত্যেক বাড়িতেই একটা করে বাচ্চা পাবে। আর আগে আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, কি নিজেদেরও দুজন তিনজন ভাই বোন হতো, তা আমাদের সময় পাস করার কোনো প্রবলেম হতো না। তারপর আমরা থাকতাম বড় বাড়িতে, যেখানে উঠোন রয়েছে, খেলাধুলা হবে। এখন সব ফ্ল্যাট বাড়িতে বন্দি হয়ে একটা রুমে, কাজে কি করবে, হয় মোবাইল টিপবে নয় টিভি দেখবে। এইসব কারণ থেকেই এগুলো শুরু হচ্ছে। এই যে মানে বর্তমান সময়ে প্রতিযোগিতার দৌড়, তো পড়াশোনার তো একটা প্রেশার রয়েই থাকে, তার উপর ওই তুমি যেটা বললে যে এখন কি হয়, আমাদের একটাই ছেলে বা একটাই মেয়ে হয়, তো আমাদের সমস্ত প্রত্যাশা ওই একজনকে কেন্দ্র করেই থাকে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হই। তো এটা সম্পর্কে কি? তাহলে আমি ছোট্ট করে একটা গল্প বলি। একটা ছেলে, ও ক্লাস 9-এ পড়ে, ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমার জীবনের লক্ষ্য কি, তুমি বড় হয়ে কি হতে চাও? ও একটু চিন্তা করে বলল, কোনটা বলবো, আমার মায়েরটা নাকি বাবারটা নাকি আমারটা? জি, মানে আমার বাবা বলে আমাকে ডাক্তার হতে হবে, মা বলে না IAS অফিসার হতে হবে, আর আমি ভাবছি আমি বিজনেস করব। তাহলে এবার তুমি বুঝে নাও ওদের চাপটা কোথায়, ওরা কিভাবে বড় হচ্ছে। মা একটা বলছে, বাবা একটা বলছে, মানে আমাদের, জানি না তুমি কি বলবে, তোমার আমার মনে হয় আমাদের মধ্যে ওই জিনিসগুলো ছিল না, যে আমি যেটা হতে পারিনি সেটাই আমার বাচ্চাকে বানাবো। আমি তো ধরেই নিয়েছি ওর যা পছন্দ হয় সেটা নিয়েই পড়ুক। আর এখন আমরা দেখি ম্যাক্সিমাম ওদের হচ্ছে, বলো 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 বাবা তুমি বড় হয়ে কি হবে, বাবা কি বলেছে তোমাকে কি করতে হবে, মানে ওই বাবার চাহনিটাই যেন বেশি, মায়ের চাহনিটাই বেশি। কখনো ঠাকুমা দাদুও বলে এই হতে হবে তোমাকে বড় হয়ে। তা এইরকম করে তো ওদের মানসিক গঠনটা ঠিকভাবে হচ্ছে না। ওরা যে নিজের জন্য কিছু শেখা, নিজের ব্যাপারে নিজেকে একটু দাঁড় করানো, সেটা তো ওরা শিখছে না। ঠিক। আমাদের যুগের পরিবর্তনের সাথে সাথে তোমার সোশ্যাল মিডিয়া, তারপর মোবাইল ইত্যাদি বিভিন্ন বিষয় আমাদের জীবনে বেশ একটা প্রভাব কিন্তু ফেলছে। হ্যাঁ, সে বড়দের বলো ছোটদের বলো সবার জীবনে বেশ একটা প্রভাব ফেলছে। তো এই যে স্ক্রিন টাইমটা কি মানে বয়স ভেদে ডিফারেন্স হওয়া উচিত? এটা কি বেঁধে দেওয়া উচিত এর সময়সীমা? হ্যাঁ গো, কেন কি না হঠাৎ করে পরীক্ষা এসছে, এখন তোকে দিনরাত 24 ঘন্টা পড়তে হবে, কিন্তু না, কারোর পক্ষে এটা সম্ভব না। কেন কি আমরা তো আগে থেকে সেটা দেখিনি, আগে থেকে আমরা দিয়ে রেখেছি মোবাইল টিভি, কাজে কাজে ওকে হঠাৎ করে ছাড়িয়ে আনতে গেলে ওর কিন্তু নানান রকম মানে এডিকশন থেকে, যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু ওরা এডিক্টেড হয়ে যায়। কোনো কোনো বাচ্চা মোবাইল না পেলে চিৎকার কান্নাকাটি, কারুর মানে খিঁচুনি শুরু হয়ে যায়। তো এর থেকে ওদের শারীরিক কন্ডিশন খারাপ হয়ে যায়। সেই জন্যে আমি বলবো যে হঠাৎ করে না ছাড়িয়ে আমরা একটা সময়সীমা বেঁধে দেব, ওদের বয়স অনুযায়ী আমরা একটা সময় দিয়ে দেব। যেমন ছোটদের বেলায় ধরো আধ ঘন্টা, কিন্তু সেটাও ধুম করে গিয়ে বলে আয়
এখন সরিয়ে ফেল, আর দেখতে পারবি না, নট দ্যাট ওয়ান। আমাদেরকেও ওদের সাথে একসাথে বসতে হবে এবং বলতে হবে, বাবা এখন চলো, এখন তোমার মোবাইল দেখার টাইম শেষ হয়ে গেছে, চলো আমরা এখন অন্য কিছু করি। আর পড়ার কথা ডাইরেক্ট অনেকের ক্ষেত্রে না বলা উচিত, কেন কি তখনই ওদের মাথায় আসে ও বাবা পড়তে হবে। অনেক বাচ্চারা এই পড়াটাকে খুব ভালো চোখে দেখে না, আবার কেউ কেউ ভীষণ পছন্দ করে। তা বড়দের জন্য একরকম হবে, ছোটদের জন্য একরকম হবে। বড়দের ক্ষেত্রে হ্যাঁ আমি বলবো 1 ঘন্টাও সময় দেওয়া যেতে পারে, কেন কি একটা শর্ট স্টোরি বলো, মুভি বলো, একটা সিরিয়াল বলো, ঠিক আছে তুমি 1 ঘন্টা এখন মোবাইল দেখো, তুমি একটুখানি তোমার যা ভালো লাগে, তবুও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কেন কি আমাদের সামনে আমরা দেখলাম যে কি বলবো, ন্যাশনাল জিওগ্রাফি খুলেছে, খুলে দেখছে, যেমনি আমি শুনলাম তখন অন্য সাইটে চলে গেল, which one is not necessary for him। তো এই জন্য আমি বলবো যে বাবা মাকে সবসময় সতর্ক থাকতে হবে, মানে আমরা বকাঝকা করব না, ভালোবাসার মাধ্যমে ওদেরকে বুঝিয়ে দিতে হবে যে নিজের জীবনটাকে সত্যিকারে মানুষের মতো মানুষ তৈরি করতে গেলে আমাদের কথা শোনো, এত বেশি মোবাইল দেখবে না, যে সময়টা বেঁধে দিচ্ছি এর মধ্যেই থাকো। ছোটদের বেলায় 15 মিনিট হতে পারে, হাফ এন আওয়ারও হতে পারে, কেন কি না ওরা তো ম্যাক্সিমাম কার্টুন দেখতেই ভালোবাসে। তাই এরপরে একটুখানি মা বা বাবা একটু গল্প করলো, কি একটু লুডোই খেললো, ইনডোর গেম, তারপর চলো এবার আমরা পড়তে বসি। সেই পড়াটাও জিজ্ঞেস করতে হবে, কি রে আজ ভালো লাগছে তো, এখন পড়তে বসবে তো, নাকি তোমার মনে কিছু আছে, এটা জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে কি হচ্ছে, ওদের সাথে আমরা ভীষণ অন্তরঙ্গ হয়ে যাচ্ছি, আর তখন ওরাও দুটো কথা বলতে রাজি হবে। তো বকাঝকা দিয়ে কিচ্ছু হবে না, অনেকের বাড়িতেই এই প্রচলন আছে, এবং বাবা মাও বলে খুব দিয়েছি এবার রেজাল্ট খারাপ হওয়াতে। এটা না করে উল্টোটা যদি বলে, যাক এবার তো যা হওয়ার হয়ে গেছে, এখন তুমি ভালো করে পড়ো, আমরা তোমাকে রুটিন বেঁধে দিচ্ছি, সেই রুটিন অনুযায়ী পড়ো, তুমি দেখো রেজাল্ট কিরকম হয়। আর আসল কথা কি, রেজাল্ট খারাপটা আমার মনে হয় কি, মানে রেজাল্ট খারাপটা বড় পয়েন্ট থাকে না, বড় পয়েন্ট থাকে যে ও 99% পেয়েছে, তুই কেন 98% পেলি। কম্পারিজন, এই কম্পেয়ার করাটা আমাদের বন্ধ করতে হবে। আমাদের ভাবতে হবে আমার সন্তান দুধে ভাতে থাকুক, দুধে ভাতে আছে, কেন আমি অন্যের সাথে কম্পেয়ার করব? হতেই তো পারে আমি যা তুমি নিশ্চয়ই তা না, তুমি যা আমি নিশ্চয়ই তা না। আমাদের যেমন একটা পার্থক্য রয়েছে, তফাৎ রয়েছে, সেরকম তো ওদেরও হবে। কেন কি এটা তো মানে এই যে শিশুরা, এরা কোত্থেকে এসছে, বাবা মার রক্ত নিয়েই তো ওরা বেঁচে আছে, কাজে আমার সাথে আমি কেন আরেক বাড়ির কাউকে মেলাতে যাব? এগুলো বাদ দিয়ে কখনো কিন্তু বাচ্চারাও বলে, ইস অমুক কত ভালো মার্কস পেয়েছে, আমি পেলাম না। ইট মিনস হি অর শি হ্যাজ ফিলিংস। কাজে কাজে তখন আমরা কি করব, তখন একটু আদর করে, বাবা যা হওয়ার হয়েছে, এখন থেকে আমি আছি তোমার সাথে, তোমাকে আমি গাইড করব, দেখো তোমার রেজাল্ট কত ভালো হয়। এইটাই। এই যে এখন আরেকটা বিষয় আমরা দেখি যে বাচ্চাদের মানে বাইরের খাবার, ফাস্ট ফুড, হ্যাঁ, এই সমস্ত বিষয়ের দিকে খুব বেশি একটা ঝোঁক। তো এইটা বাচ্চা স্বাস্থ্যে কতটা প্রভাব ফেলে? ভীষণ রকম। দেখো রোজ রোজ জাঙ্ক ফুড, এখন সন্ধেবেলায় আমরা দেখতে পাই যারা টিচারের বাড়ি যায়, ওই পাড়ার মোড়ের দোকানগুলোতে বিশাল ভিড়, কি খাচ্ছে না, এগরোল খাচ্ছে, চাউমিন খাচ্ছে, কিন্তু বাবা মাও তো টাকা দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে এটা, কেন তোমরা টাকা দাও? মাকে কি এইটুকুন স্বার্থ ত্যাগ করতে হবে না? কিন্তু আসলে মারা বলে যে আমরা তো চাই, ওরা নিতে চায় না, আমাদের খাবার খেতে চায় না। জানি না ভাই এটা কেন এরকম হচ্ছে, যেভাবেই হোক ধরে বেঁধে বোঝাও ব্যাপারটা, যে দেখো এগুলো খেলে তোমার সেই পুরনো তেল দিয়ে এগরোল বানাচ্ছে, হয়তো 2 দিন আগে ময়দাটা মেখে রেখেছিল, ওটা থেকে তোমার ফুড পয়জনিং হতে পারে। তাই এরকম ভাবে বুঝিয়ে বললে আমার মনে হয় না
বেশি একটা বাচ্চা অবুঝ হয়ে যাবে। আমাদের বিশাল দায়িত্ব। মাঝে মধ্যে আমি নিজেও ঘরে একটু বানিয়ে দিলাম, বানিয়ে দিই না, সেই তো। তাহলে কারণ আমি যখন এনেছি এই পৃথিবীর আলো দেখিয়েছি, তা আমাকেই তো ওকে যত্ন করে বড় করতে হবে। ঠিক, একদম। মানসিক চাপ, উদ্বেগ, ভয়, মানে এই বিষয়গুলো একটা শিশুর মানসিক স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করে? মানসিক চাপ মানে দেখো, আবারও বলবো, সেই বয়সের ভাগ রয়েছে। ছোটরা অনেক সময় কেঁদে টেঁদে বের করে দেয়, আর বড়দের বেলায় ওরা মনের ভেতরে এগুলো চেপে রাখে, আর সেই থেকে ওদের নানান রকম রোগ হয়। হ্যাঁ, আর সেই থেকে ওদের পড়াশোনা হয় না। অনেক বাচ্চা আছে, আমি পারবো না, আমাকে দিয়ে এই কাজটা হবে না, না না ম্যাথস আমি পারি না, ম্যাথসে আমি লাড্ডু পাবো, আগে থেকেই চিৎকার করছে। তা এই জন্যই তো ওর আর পড়া হবে না, এটা ভেবে ভেবেই। কাজে আমাদের সেভাবেই তৈরি করতে হবে। আমিও তো মা হিসেবে জানি যে আমার ছেলে ম্যাথস ভালোবাসে না বা ভালো রেজাল্ট করে না, তাহলে আমাকে সেইভাবেই পড়াতে হবে। যেমন ধরো আজকাল এমসিকিউ যুগ, যে ওই নাম্বারটা যেন মিস না যায়, বাবা ওইগুলো সব করো। ওয়ার্ড প্রবলেম স্টেপ বাই স্টেপ মার্কস দেওয়া হচ্ছে, তো তুমি যদি স্টেপসটাও ঠিক করে লিখতে পারো, কি স্টেপসটা ভুল হলো, তোমার মার্কস ম্যাথসটা ঠিক হলো, তাহলেও তো তুমি কিছু নাম্বার পাবে। কাজে মানসিক উদ্বেগ থেকে অনেক কিছু হয়। কারোর কারোর খুব পেটের রোগ হয়, কারোর এই ছোট বয়সে ওদের ঘুম হয় না, ওরা ভীষণ স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে। তা ওদেরকে এইসব থেকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আর নয়তো আমার শিশুর ভবিষ্যৎ আমি নিজের হাতে অন্যদিকে ঠেলে দিতে যাচ্ছি। কাজেই মানসিক উদ্বেগ একটা বিশেষ জায়গা দখল করে আছে। অনেক বিষয়, অনেক সময় দেখা যায় যে শোক বা কোনো ধরনের মানে স্ট্রেস, হ্যাঁ, এই বিষয়গুলোর ক্ষেত্রে মানে কিভাবে বেরিয়ে আসা, এই বিষয়গুলোর ক্ষেত্রে পরিবর্তনজনিত স্ট্রেস, হ্যাঁ, তো এগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা, বা পরিবার, বন্ধু, আত্মীয় স্বজন সেক্ষেত্রে কিরকম ভূমিকা রাখতে পারে? শিক্ষক শিক্ষিকাদেরও একটা ভূমিকা থাকে, বা কাউন্সিলিং এর কি প্রয়োজনীয়তা পড়ে কিনা সেই ক্ষেত্রে? আসলে এই যে তুমি বললে যে শোক, এই শব্দটার একটা ব্যাপক অর্থ রয়েছে। দেখো কারুর বাড়িতে এমনও দেখা যায় এখনো, দাদু ঠাম্মাকে এত ভালোবাসে যে ভুলতেই পারে না ওদের কিছু একটা ঘটে গেলে। তা সেই ক্ষেত্রে ওকে আমাদের বোঝাতে হবে যে জন্মিলে মরিতে হবে, এটা যে একটা উক্তি ভীষণ আমাদের হার্ট করে, এবং আমাদের মনেও রাখতে হবে কে জন্মিলে মরিতে হবে, কে কোথাও অমর রবে। তো সেই ক্ষেত্রে আমাদের বোঝাতে হবে, বাবা প্রতিটা মানুষ, শুধু মানুষ নয়, অ্যানিমালস অলসো, ইভেন গাছগুলোকে দেখো, যখন একটু বয়স হচ্ছে গাছগুলো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে। তা তুমি পশু পাখিকে দেখো, তা কেন তুমি দাদুর জন্য এখন এত মন খারাপ করছো? মানে প্রতিটা জিনিস ওদেরকে বুঝিয়ে বললে ওরা কিন্তু ঠিকই বোঝে। আর কিছু অংশে আছে কারুর এটা একটা ফোবিয়ার মতো হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি বলবো তখন মানসিক কি বলবো, মনোরোগ বিশেষজ্ঞ বা চাইল্ড স্পেশালিস্টের কাছে একটু দেখা দরকার, ওদেরকে দেখানো দরকার, কিছু যদি ওনারা অ্যাডভাইস করেন অন্য কিছু। নর্মালি আমি যতটুকুন জানি এসব ক্ষেত্রে তারপর সেই সময় একটু স্থান পরিবর্তন করে দেওয়া, ওর লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করে দেওয়া। হয়তো সন্ধেবেলায় ডেইলি দাদুর সাথে থাকতো, সেই জন্য সন্ধে হলে অস্থির হয়ে যায়। তা তখন আমাদের নিজেদের রুটিনটাকে চেঞ্জ করতে হবে, বাবাকে বা মাকে ওকে নিয়ে কোনো একটা পার্কে গিয়ে ওই সময়টা বসতে হবে। হ্যাঁ, যে বাবা দাদু কথা এখন ভুলে যাও, এখন আমরা চলো আবার নতুন রুটিনে চলা শুরু করি। এটা তো আর একদিনে ভোলানো যাবে না, সেটার পেছনেও আমাদের অবদান চাই। মানে সত্যি কথা বলতে কি, বাবা মাকে সন্তানের জন্য কতটা করতে হবে সেটা আমার কোনো ভাষা নেই। সেই
এডিএইচডি, হ্যাঁ, মানে এই বিষয়টা কি বা এর লক্ষণগুলো কি, বা একটা শিশুকে আমরা এর থেকে কি করে বের করিয়ে বা আনবো? এডিএসডি হলে মানে বেশিরভাগই ওরা খুব চঞ্চল হয় এবং ওরা কোনো কিছু মানতে চায় না। হ্যাঁ, তারপর কোনো কোনো বাচ্চা আছে স্কুলেও যেতে চায় না, স্কুলে গিয়ে প্রচন্ড রকম ঝামেলা করে। হ্যাঁ, কেন কি ওরা তো ভীষণ অস্থির চিত্তের মানুষ। এগুলো কথা মনে রাখতেই হবে। স্বাভাবিকভাবে মনোযোগ ধরে রাখতে পারে না, যেমন কি কি জিনিস এডিএসডি, দেন কি বলবো, অটিজম স্পেকট্রাম, এরা সবসময় এরকম হয়। এগুলো ওদের কোনো দোষ না, সেই ক্ষেত্রে আমার মনে হয় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আর ওদের জন্য পড়ার পদ্ধতিটাও একটু অন্যরকম করে দেওয়া ভালো। টানা 1-2 ঘন্টা বসে পড়ো পড়ো না, ওরা তখন চিৎকার করবে, রেগে যায়, মারপিট করতে থাকে। প্রতিদিন আবার এরম হয় না, কিছু কিছু দিন ঠিকঠাক ভাবে কাজ করে, কোনো কোনো দিনে পড়বে না। তো সেই জন্য এই ব্যাপারে আমি বলবো ডাক্তারের সাথে পরামর্শ করাই উচিত। তাছাড়া তো খাওয়া দাওয়ায়ও কিছু নিয়ম থাকে। এডিএসডি যাদের আছে ম্যাক্সিমামই আমি শুনে থাকি ডাক্তাররাও বলেন যে বেশি মিষ্টি খাবে না, তাতেও ওদের অসুবিধা হয়। তো আর জাঙ্ক ফুড তো এমনিতেই সবার জন্যই খারাপ, এইসব বাচ্চার জন্য তো আরো খারাপ। আর পড়া খুব কঠিন বা খুব সহজ সেটাও বোঝা যায় না, কোনোদিন হলে ওরা এত সুন্দর পড়বে, আবার কোনোদিন হলে পড়বে না। সেই জন্য এডিএসডির বাচ্চাদের ডাক্তারের পরামর্শ নেওয়া বা থেরাপির দরকার হতে পারে, কোনো কাউন্সিলরের সাথে বা সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। এই যে ভুল পড়ার পদ্ধতি, মানে এই ভুল পড়ার পদ্ধতিটা বলতে আমরা কি বুঝি, বা সেই ক্ষেত্রে মানে কি কি ভুলগুলো হয়ে থাকে সাধারণত? ভুল পড়া বলতে ধরো আমরাই ওদেরকে ভীষণ চাপ দিলাম, তোমার কালকে জিওগ্রাফি পরীক্ষা আছে, তা তুমি আগে এর পরের দিন হিস্ট্রি আছে, আগে হিস্ট্রিটা পড়ো তারপর জিওগ্রাফিটা পড়ো। তাতে কি হচ্ছে, ওর তো মানসিক স্ট্রেসটা বেড়ে যাচ্ছে। এত কিছু তো মনে রাখা বাচ্চার পক্ষে সম্ভব না। আমি বাচ্চা বলতে এখানে 7, 8, 9 এর বাচ্চাদের কথাও বলছি, এরা পাগল হয়ে যায়। এখনই বলে যে আমার তো 28 তারিখে লাস্ট পরীক্ষা, মা বলেছে এখন আগে লাস্ট পরীক্ষাটা পড়তে হবে, তারপর রাত 10টা থেকে তার আগের দিনের পরীক্ষা পড়াটা পড়তে হবে, তারপর ম্যাম আমি গিয়ে রাত 1টা নাগাদ পরের দিনের পরীক্ষার পড়াটা পড়ি। তুমি একবার ভেবে দেখো, এগুলো কি অত্যাচার না? আমার তো মনে হয় এগুলো একটা অত্যাচার। আমি বলবো যে রুটিন মাফিক আমরা যদি প্রতিদিন ওদেরকে ধরে পড়াই, তারপর এমন কি থাকে, তারপর তো শুধু রিভিশন দেওয়া, ওরা যদি সত্যি পড়ে থাকে। আজকাল আরেকটা খুব প্রবণতা দেখতে পাচ্ছি, সেটা হলো যে পরীক্ষার আগের দিন রাত জেগে ওরা প্রজেক্ট লিখে। কেন? প্রজেক্ট তো তোমাদের কবেই দেওয়া হয়েছে, তোমরা কেন লিখলে না এতদিন? তখন কিন্তু এই প্রজেক্ট জমা করতে বাবা মা নিজেরা চলে আসে, কেন কি শরীর ভালো না বাচ্চার, সারা রাত জেগে প্রজেক্ট লিখেছে। যেখানে তুমি 2 মাস আগে প্রজেক্টের চ্যাপ্টার বা সাবজেক্টটা পেয়েছো, তুমি কেন এতদিন লেখনি? যার ফলে লেখা সুন্দর হচ্ছে না, ভুল হচ্ছে। তারপর এখন তো এই কি বলে, এই ডিজিটাল যুগে ওরা সব কি বলবো গুগল থেকে সবকিছু এনে পড়ে, ফলে লেখার সেই উৎসাহ ওদের নেই, ফলে লেখাও বিচ্ছিরি হয়ে যাচ্ছে এবং টাইমিংসটাও বেশি লাগে। অনেক সময় যেটা হয় যে মানে খেলাধুলার বিষয়টা নিয়ে বলছি, যে খেলাধুলা থেকে তো বলা যেতে পারে বাচ্চারা এখন অনেকটাই দূরে। তো এই যে মানে খেলাধুলাটা কি শুধুমাত্র ফিজিক্যাল ফিটনেসের জন্য, নাকি এটা বিভিন্ন মানসিক চাপ বা পড়াশোনার চাপ কমানোর ক্ষেত্রেও সহায়ক হয়? না গো, এই খেলাধুলা ভীষণ ভাবে প্রয়োজন আমাদের জীবনে, ইভেন আমাদের জীবনেও চাই। আজকে একটা বাচ্চা সারাদিন ঘরে বসে
থাকলো, পড়লো, আর একটু চেস খেললো, ইনডোর গেমস গুলো নিয়ে থাকলো। না, তুমি কাউকে বাইরে পাঠিয়ে আউটডোর গেমস এর জন্য পাঠাও, যে ফুটবল খেলছে, কি ব্যাডমিন্টন খেলছে, কে সাইক্লিং করছে, দড়ি লাফাচ্ছে, ওরা অনেক বেশি সক্রিয় থাকে, ওরা অনেক বেশি ভালো মেজাজের হয়। কেন কি, এক তো ওরা ফ্রেশ এয়ার পাচ্ছে, তারপর খোলা মাঠ, খোলা আকাশ, আরো 10 জনকে দেখতে পাচ্ছে, কেউ না কেউ থাকে যার সাথে খেলছে। তা সেই জন্য তারপর শরীরের রক্ত সঞ্চালন বেড়ে যায়, বডি ফিটনেস থাকে ঠিকই, সেই সাথে মনেরও একটা বিশাল বড় সাপোর্ট হয়। তারপরে এসে টিফিন খেয়ে সুন্দর হাত পা ধুয়ে বাচ্চারা কিন্তু পড়তে বসে, কেন কি তখন তো ফ্রেশ মুডে থাকে। স্কুল থেকে এলেও আমার মনে হয় অনেক বাচ্চাদেরই 5:30 বেজে যায়, তাও যদি আধ ঘন্টা অন্তত বাবা মা অ্যালাউ করে যে তোমরা একটু বাইরে গিয়ে খেলো, তাই এটাও ঠিক, এখন সবার বাড়িতে মাঠ নেই, তা নিয়ে যেতে হবে ওদেরকে কোথাও না কোথাও। একটু খেললে ওদের শরীর যেমন ভালো থাকে, মনও তেমন ভালো থাকে। আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে সন্তানের সাথে পিতামাতার সম্পর্ক বন্ধুর মতো হওয়া উচিত। তো এই সম্পর্কে তোমার মতামত কি? একদম সত্যি কথা। আমি বলবো সেটা এখন আমরা দেখি যে যখন ক্লাস 7-8-এ উঠে তখন বেশিরভাগ বন্ধুর মতো চলার চেষ্টা করে। আমি বলবো যে শুরু থেকেই আমরা যদি বন্ধু হয়ে যাই সেটা অনেক বেশি উপকারী। কেন কি না, ছোটবেলায় আমরা শাসন করব, একটু শাসন না করলে তো ওরা কিছু শিখবেই না, ডিসিপ্লিন জিনিসটাই আসবে না। তা আমাদের কি করতে হবে, ছোট বয়স থেকে ওদের সাথে থাকতে হবে, খুব সতর্কভাবে কথাবার্তা বলতে হবে। ঝগড়াঝাটি হবে না বাড়িতে, এটা তো হতেই পারে না, সেটাও হবে, কিন্তু আমাদেরকে সেগুলো কি বলবো, সময়ের সাথে বুঝে করতে হবে। আর বাচ্চাদের সামনে ওসব কিছুই না, বাচ্চাদের সাথে ছোট বয়স থেকে আমরা একটু শাসনের মাধ্যমে ওদের লাইফটাকে ডিসিপ্লিন করে দেব বা ভ্যালুস গুলো শিখিয়ে দেব। কিন্তু এটা এরম নয় যে হঠাৎ করে ক্লাস 8-এ মনে হলো যে না না এখন আমি বন্ধু হয়ে যাই, এটা ওরা নিতে পারে না। ওরা বলে যে ম্যাম এখন আর কি বন্ধুত্ব হবে, যা আমার মেরেছে, আমিও একজন মা, আমি জানি, আমিও করেছি, এই ভুলগুলো করিনি তা না, তা এখন আর ওদের কাছে কি বলবো। একটা মেয়ে আমাকে বললোই একদিন সাইকোলজি পিরিয়ডে, বলছে মাকে বলবো, সারাক্ষণ তো দেখছে আমি না কার সাথে ঘুরি, আমার কটা ছেলে বন্ধু আছে সেই নিয়ে, না ওই জন্যই তো এরম হলো, আসলে তো এরম হওয়ার কথা ছিল না। আমরা যদি ছোট থেকে, আরো ছোট থেকে, যখন 3-4-এ পড়ে তখন থেকে, কিরে আজ স্কুলে কিছু হলো, কিছু শুনলে, নতুন কোনো ঘটনা যেটা আমার সাথে তুমি শেয়ার করতে পারো, একটা গল্প বলো না, এরকম করে জিজ্ঞেস করলে বন্ধুত্বটা তখন থেকেই হয়ে যাবে। তাহলে আর বড় হলেও কোনো সমস্যা নেই, বড় হলে তখন ওরা নিজে থেকেই বলবে যে আমার এই প্রবলেম হচ্ছে, আমি এই করেছি, মা আমার একটা নতুন একটা প্রপোজাল এসছে, ওরা তো বলে এরকম, তা তখন মাও কিছু একটা ভালো কিছু বলতে পারবে, ওকে বুঝিয়ে দিতে পারবে যে এই বয়সটা এখন এগুলো দেখার বয়স না, চোখে, আমার ভাষায় চোখে এখন রঙিন চশমা পরিস না বাবা, আগে পরীক্ষাগুলো ভালোভাবে পাশ করো, জীবনে একটু দাঁড়াও, অনেক তুমি এনজয় করতে পারবে, তুমি দেখো এর ফল কিন্তু অন্যরকম। এবং এটা একবার একদিন বলে দিলে হবে না, মাঝে মাঝেই ওদেরকে এগুলো রিপিট করতে হবে, বাবা সময় কিন্তু চলে যাচ্ছে, এখন তুমি একটু বোঝো, নিজের জন্য চিন্তা করো, এইভাবেই ঠিক হয়ে যাবে বন্ধুত্ব। শান্ত মন আমাদের সব থেকে বড় পরামর্শদাতা এবং আমাদের কাছে একটা শক্তি। তো এই যে মনের স্থিরতা বা শান্তি বজায় রাখার ক্ষেত্রে মেডিটেশন কতটা গুরুত্বপূর্ণ? মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো সেটা শুধু আমার সন্তানকে বলেই শেষ হবে না, আমাকেও করতে হবে। যেমন ধরো সকালবেলায় কি আছে, একটু আগেই উঠলাম, ঘুম থেকে উঠে বাবা মা আর সন্তান 3 জন মিলে বসে মেডিটেট করলো,
দেখো কত ভালো লাগবে। ও তো কোনো অবস্থাতেই এটা থেকে উঠে আসতে পারবে না, আমরাও যদি সাথে বসি। আমি অনেককেই এরকম বলেছিলাম, তার মধ্যে বেশ কজন বলেছে কি করব, কত রাত অবধি কাজ করতে হয় ম্যাম, এরপর আর সকালবেলায় উঠতে ইচ্ছে করে না। কিন্তু ওকে তো ডেকে দিই। আর বাচ্চা বলল, আমি তো সোফায় পড়ে ঘুম দিই জানো ম্যাম, সোফায় শুয়ে শুয়ে থাকি, মা তো টের পায় না। তাহলে কি হলো, কিছু লাভ হলো? এই জন্য বলি মেডিটেশন শুধু বাচ্চার জন্য নয়, এটা সবাই একসাথে মিলে বসে করলে এটা অনেক বেশি ফলপ্রসূ হয়। আর ওদের জন্য, বাচ্চাদের জন্য আমি বলবো না যে তুমি ঠাকুরের নাম ভগবানকে ডাকতে থাকো, নট দ্যাট ওয়ান। ওদেরকে বলতে হবে যে তোমার লক্ষ্য কি জীবনের, তুমি কি হতে চাও, তুমি সেরম একটা কাউকে বেছে নাও। সাপোজ কেউ যদি বলে আমি সায়েন্টিস্ট হতে চাই ভবিষ্যতে, তাহলে একজন সায়েন্টিস্টকে তুমি ভাবো, ওনার জীবন নিয়ে তুমি চিন্তা করো, ওনার জীবন নিয়ে কিছু পড়ো, আর সেই সকালবেলায় উঠে প্রথমে ওনাকেই চিন্তা করবে। তুমি দেখো আস্তে আস্তে তুমি ওই লাইনে চলে যাবে, এর জন্য আর কাউকে চাপাচাপি করতে হবে না। সেই ক্ষেত্রে বাবা মা ওদের মতন করে ওরা চিন্তা করবেন, মেডিটেট করবেন। তারপর মেডিটেশনে আমরা সবাই জানি লং ব্রিথ, এটা একটা খুব ভালো জিনিস। এটা নিলে ওদের যে রাগ এবং মনের ভেতরে যে থাকে, বাচ্চাদের কেন বড়দেরও থাকে, অনেক জিনিস আমাদের মধ্যে আছে যেটা আমরা এমনিতে সরাতে পারি না, কিন্তু ওই সময় লং ব্রিথের মাধ্যমে আমরা এগুলো সরাতে পারবো। কাজে মেডিটেশন খুব দরকারি সবার জন্যে, শুধু বাচ্চাকে দিয়ে দিলাম আর আমি কিছু করলাম না, নট দ্যাট ওয়ান। আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে, তো তোমার কাছে একদম শেষ প্রশ্ন, তুমি আমাদের মানে গার্জিয়ানদের উদ্দেশ্যে এবং যারা ছেলেমেয়েরা রয়েছে মানে তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চাইবে? এর মধ্যে আমার আরেকটা কথা ছিল, মানে আমরা যেন ওদের পড়ার মাঝখানে একটা গ্যাপ দিই। শুধু পড়া পড়া করলে হবে না, তাতে ওদের মনও ভালো লাগে না। কোনো একদিন হয়তো পড়া নষ্ট হলেও বাবা মা সবাই মিলে আমরা যদি সিনেমায় গেলাম, কি এখন খুব এই সময় অনেক রকম ফেয়ার হয়, এক্সিবিশন হয়, ওদেরকে নিয়ে গেলাম, সেগুলো আমার মনে হয় খুব দরকার। আর পড়ার জন্য শুধু পড়ার কথাই নয়, অন্য কিছু একটু গল্প করতে হবে, তাহলে গিয়ে ওরা খুশি হবে এবং ওদের মধ্যে পড়ার প্রতি একটা ঝোঁক আসবে যে না বাবা তো অনেক কিছু করছে আমার জন্য। আর কি বলবো, বাবা মাদের বলবো একটু ধৈর্য রাখতে হবে আর একটু ভালোবাসা দিতে হবে বাচ্চাদের। ওদেরকে আমরা সবাই ভালোবাসি বাবা মা হিসেবে, কিন্তু তবুও সেটা যেন আমাদেরটা মনে হয় একটুখানি লুকোনো ভালোবাসা, না এটা খুলে ধরতে হবে, বাবা তুমি ছাড়া আমার আর কেউ নেই। আর কেউ যদি আপনার বাচ্চার নিন্দাও করে, সেটা ওদের সামনে ভালো বলবেন যে না আমার ছেলে তো এমন নয়, তারপর আপনি বুঝিয়ে দেবেন যে কেন বললো বাবা, কিছু বোধহয় কোনোদিন তুমি ভুল করেছিলে। তা এটাই বাবা মাদের জন্য বলা, সন্তানের জীবনে অমূল্য পরিবর্তন আনার জন্য আপনাদের একটু ধৈর্য চাই আর একটু ভালোবাসা চাই। তাদের ভুলগুলোকে শেখার সুযোগ দিন, ভুলগুলো ধরিয়ে দিন, তাহলেই দেখবেন ওদের পাশে দাঁড়ান, ওদেরকে ওদের যে স্বপ্ন দেখা সেটা আরো বেশি করে দেখতে বলুন, যে তোমরা ভালো ভালো স্বপ্ন দেখো, স্বপ্নগুলোর পাশে আপনারাও দাঁড়িয়ে যান, তাদের নিজের মতো করে বেড়ে উঠতে দিন, আপনার বিশ্বাস তাদের সাহস যোগাবে। আর আজকে আমি যদি বলি তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাহলে ভাবুন ওর কিরকম লাগবে। হ্যাঁ বাবা মা এরকম বলছে, আর কিছু করবোই না, যাক আমাকে যখন ধরেই নিয়েছে খারাপ, ছেড়ে দাও, কিচ্ছু করব না। আর সন্তানদের উদ্দেশ্যে বলছি, তোমরা প্রত্যেকেই কিন্তু এক একজন বিশেষ, তোমাদের নিজের শক্তি আছে, নিজের লক্ষ্য আছে, স্বপ্ন দেখতে ভয় পেও না, ভালো স্বপ্ন দেখো আর নিজেকে এগিয়ে নিয়ে যাও।
বাবা মা তোমাদের পাশে আছে, এবং শুধু বাবা মা না, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাকু কাকিমা, এই পুরো পৃথিবী তোমার সম্ভাবনার দরজা খুলে দেওয়ার জন্য অপেক্ষায় আছে। কাজেই তোমরা ভালো থাকো এবং ভীষণভাবে স্বপ্ন দেখো, ভালো স্বপ্ন, এবং স্বপ্ন সার্থক করার চেষ্টায় থাকো। সম্মান, পরিশ্রম ও সততা, এই তিনটি তোমার জীবনের প্রকৃত সম্পদ। আমি আবারও বলছি, সন্তানদের জন্য, যারা বড় নিশ্চয়ই বুঝতে পারবে, আর যারা ছোট ওদেরকে আমাদের বুঝিয়ে দিতে হবে। আমাদের জীবনে তিনটে সম্পদ, সেটা হচ্ছে সম্মান, পরিশ্রম এবং সততা। এই তিনটে ছাড়া বড় হওয়া যায় না। ধন্যবাদ। আসলে একটি শিশু আমাদের ভালোবাসা, আমাদের নিরাপত্তা, আমাদের বোঝাপড়া, আমাদের সোহাগে বেড়ে ওঠে। শিশুর সমস্যার সমাধান মানেই যে তার সমস্ত মানসিক সমস্যার সমাধান হয়ে গেল তা কিন্তু নয়। একটি শিশুর অনুভূতিকে আমাদের বুঝতে হবে, তাকে মূল্য দিতে হবে, সে মূল্যবান সেটা তাকে বোঝাতে হবে, এবং সে যেন মন খুলে আমাদের সাথে কথা বলতে পারে, সে যেন ভয় না পায়, সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। আসলে একটি শিশু শুধুমাত্র একটি পরিবারের নয়, সে কিন্তু আগামী দিনের আমাদের সমাজ গঠনের কারিগর। তাই আসুন আমরা সবাই শিশুর পাশে থাকি, তার হাসিটুকু আগলে রাখি, তার মনটাকে বুঝতে শিখি। ধন্যবাদ দিদি, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তুমি আমাদের স্টুডিওতে এসেছো। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে দর্শক। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরকে। আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আজকের মতো সমাজ দর্পণ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো ব্যক্তিত্বের সাথে, নতুন কোনো আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।